আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রথমে আমি আমার মনের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ফেসবুকের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ভাই-বোন যারা আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমার বাবাকে খুঁজে পেয়েছি। তো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বাবাকে খুঁজে পেলাম। আসলে এইজন্য ভিডিওটা বানানো। আহ, আর এই 3 দিন আমাদের উপর দিয়ে কি একটা ঝড় গেছে সেই সম্পর্কে কিছুটা বলবো। আর কিভাবে বাবাকে খুঁজে পেলাম সেই ব্যাপারটা আপনাদের সবাইকে এর সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও। প্রথমে বলে নিই যে আমার বাবা 2বার ব্রেন স্ট্রোক করা এবং ওপেন হার্ট সার্জারি করা। তো সেকেন্ড টাইম যখন ব্রেন স্ট্রোক হয় আহ, তখন থেকে তার মেমোরি অনেকটাই চলে যায়। সে হয়তো 30% মনে করতে পারে, আর 70% মেমোরি সে কিছু মনে করতে পারে না। আর আরও একটা সেকেন্ড স্ট্রোক, আরও একটা ব্যাপার হয়, হলো ওনার কথা আমরা কেউ বুঝতে পারি না। আম্মা কিছুটা বুঝতে পারেন, বাট ওনার কথা টোটালি অস্পষ্ট হয়ে যায়। তো যেহেতু উনি হাঁটতে পারেন, স্ট্রোক করার পর ওনার হাঁটা চলাটা ঠিক ছিল। তো প্রতিদিন বিকালে উনি একটু বের হতেন। সামনে নিচে চায়ের দোকান ছিল। মাঝে মাঝে মাগরিবের নামাজ, এই অবস্থা মাগরিবের নামাজ পড়তে চলে যেতেন। তো নামাজ পড়তে গেলে একটা প্রবলেম হইতো, সেটা হলো অনেকের স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসতেন। তো এই জন্য আমরা আসলে বারণ করতাম নামাজ পড়তে যেতে। তো উনি বের হতেন, বের হয়ে ঘন্টাখানি নিচে চার দোকানে থাকতেন। তারপরে চলে আসতেন, কারণ মহল্লার অনেকেই দেখা গেছে মাগরিব বা আসর নামাজের পরে আর বাসায় আসে না। ওই চার দোকানে কিছু আড্ডা টাড্ডা দিয়ে তারপরে একবার এশার নামাজ পড়ে বাসায় যায়। ওই থ্রুতে অনেক দেখা সাক্ষাৎ হইতো, উনি ওখানে বসে থাকতেন, দেখতে ভাল লাগতো। ওই থ্রুতে আমরা যেতে দিতাম, উনিও চলে আসতেন বাসাতে। তো যেদিন হারিয়ে গেছেন উনি জানি না কী কারণ, উনি হয়তো চাষারা চলে গিয়েছিলেন। চাষারা মোড়ে অসংখ্য লেগুনা, অটো, প্লাস সিএনজি আছে এবং মৌমিতা গাড়ি আছে। তো ওনারা লোকদের ডেকে ডেকে গাড়িতে তোলেন। তা আমাদের ধারণা হয়তো কোনো গাড়িতে ডাকার ফলে উনি হয়তো কোনো গাড়িতে উঠে গিয়েছিলেন। উঠে যাওয়ার পর ওনার সাথে কোনো টাকা পয়সা ছিল না, উনি একটা লুঙ্গি আর একটা সাদা শার্ট গায়ে ছিল ওনার। তো আমরা যেটা ধারণা করতেছি যে ওনাকে গাড়িতে উঠানোর পরে যখন ভাড়া চেয়েছে, তখন হয়তো ওনাকে আহ, কোথাও নামিয়ে দেওয়া হয়েছে। ভুইগড় জায়গাটার নাম হলো তো করইতলা, ওনাকে রাতের বেলা উনি যেখানে ছিল আর কি। ভুইগড় করইতলা। উনি শনিবার দিন বিকেল 5টায় বাসাতে বের হয়েছে। আমরা 7টার দিকে খোঁজাখুঁজি শুরু করছিলাম। তো রাত্র 2টা 3টা পর্যন্ত খানপুর, তারপরে আপনার নারায়ণগঞ্জ আরেকটা হাসপাতাল আছে, সরকারি 2টা হাসপাতালে খোঁজ নিয়েছি 2বার করে গিয়ে, প্লাস থানাতে 2বার করে গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। তো মোটামুটি রাত্র 3টা পর্যন্ত খোঁজার পরে আমরা বাসায় চলে আসি। না পেয়ে সকালবেলা আবার আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে ঠিক ইন দ্য মিন টাইম আমার কাছে একটা ফোন আসে যে আপনার বাবা কি হারানো গেছে। পরে আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ। পাইছেন ওনাকে? বললাম না। বললো যে আমাদের এলাকায় একটা লোককে পাওয়া গেছে, আপনি একটু দেখবেন। আমি বললাম আপনার এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে? তো উনি বললেন হ্যাঁ। হোয়াটসঅ্যাপে অ্যাড করে ওনাকে নক দিলাম, উনি একটা ছবি দিলেন, দেখলাম যে আমার বাবা। আমি আপনাদের ছবিটা এখানে দেখাচ্ছি। উনি এই ছবিটা পাঠিয়েছিলেন, একটা সোফায় বসে ওনার ছবিটা তুলেছিলেন। যতটুক জানতে পারলাম যে ওনারা নাকি, আচ্ছা এই এই কথাটা পরে বলি। তো ঠিক সাথে সাথে আমি থানাতে বললাম যে বাবাকে পাওয়া গেছে, আমরা আনতে যাচ্ছি। জাস্ট থানায় কথাটা ইনফর্ম করে আমরা আবার রওনা হলাম। সাথে আমার ফ্রেন্ড ছিল, ওর বাইক ছিল। তো 10 মিনিট জাস্ট চাষা মোড়ে যাওয়ার পরই ওই ভদ্রলোক আবার ফোন দিলেন যে ভাই আমি তো আসছিলাম যেই বাসায় আপনার বাবা রাত্রে ছিল সেই বাসায়। তো আসার পর তো শুনি যে উনি নাকি সকালবেলা চলে গেছেন। তো সমস্যা নেই, আপনি আসেন, আমরা পুরো এলাকা আবার খুঁজে দেখবো না। মনটা আসলে অনেক খারাপ হয়ে গেল, মনটা খারাপ নিয়েও গেলাম ওইখানে। ওইখানে যাওয়ার পরে বিস্তারিত শুনলাম যে ওনারা রাতে উনি অনেকক্ষণ বসেছিলেন, কথা বলতে পারেন না। তো এক ভদ্রলোক দয়া পরামর্শ হয়ে যে কি লোকটা অসহায়, লোকটা কোথায় যাবে, তো রাতে উনি থাকতে দিয়েছিলেন। এবং ওনারা মাইকিংও করেছিলেন এবং ওনাদের এলাকার কয়েকদিন ফেসবুকে পোস্ট করেছিলেন। তো দুর্ভাগ্য আমাদের কারো চোখে পড়েনি। তো যাই হোক, ভদ্রলোক যেটা বললেন যে ভাই ভোর 5টার দিকেও আমি ফজর নামাজ পড়ে আপনার বাবাকে দেখলাম যে বিছানায় শুয়ে আছে। তো এরপর আমি 7টা বাজে উঠার পর দেখি আমাদের মেইন দরজা খোলা, আপনার বাবার রুমে গিয়ে দেখি আপনার বাবা নাই। তো তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি আশেপাশে, কিন্তু কোথাও পাই নাই। তারপর উনি বললেন চলেন আমরা এখন আবার একটু আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করতো। ওনাদের আমাদের দেখে আরও 4-5 জন লোক ভিড় হয়ে গেছিলো এবং
সাথে দুজন বাইকারও ছিল। তো ওনারা ওই মহল্লারই, ওনারাও জানে ব্যাপারটা। তো ওনারাও বললেন ঠিক আছে ভাইয়া, চল সবাই মিলে একটু আশেপাশে খুঁজে দেখি। তো আমরা প্রায় ঘন্টা দুয়েক আশেপাশে ভুইগড়ের আশেপাশে যত এলাকা আছে সব তন্ন তন্ন করে খুঁজলাম, কারণ বাবার কোনো হদিস পেলাম না। তো যাই হোক, এইভাবে ওই দিন রাত তো প্রায় পার হয়ে গেল। আমি এই, কোনো এলাকা বাদ নাই, ভুইগড় বলেন, জারকুড়ি বলেন, ফতুল্লা বলেন, আদমজি বলেন, সব এলাকা তন্ন তন্ন করে প্রায় খোঁজা হয়েছে এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এবং লেগুনা ওই নারায়ণগঞ্জ সাইনবোর্ড যে লেগুনা, তারপর আপনার অটো, সিএনজি সবগুলি পিছনে বাবার নিখোঁজ সংবাদটা ছাপায় দেওয়া হয়েছে একটা লিফলেটে। ওই লিফলেটটা লাগাই দেওয়া হয়েছিল ওই গাড়িগুলিতে। তো ওই দিনও পেলাম না, খুবই হতাশ হয়ে গেলাম, কারণ বাবার ডায়াবেটিস প্লাস হলো অনেকগুলো ওষুধ নিতে হয়, ওপেন হার্ট সার্জারি, এরপরে আবার ব্রেন স্ট্রোক। তো আসলে প্রচণ্ড হতাশা ভর করে যে উনি তো কি হালে আছেন, কীভাবে আছেন। একজন সন্তান হিসেবে ব্যাপারটা আমার কুড়ে কুড়ে খাচ্ছিল। কি করা যায় কি করা যায়, মাথা আসলে ঠিকমতো কাজ করতেছিল না। এর মধ্যে ওই দিন রাতেই আবার আবার এটা সেকেন্ড ডেতে রাতে, কারণ 24 ঘন্টার আগে ডায়েরি নিবে না থানাতে। তো আমরা 9টার দিকে থানাতে যাই, থানাতে সার্ভার নাকি ছিল না, সার্ভার না থাকাতে ফেরত চলে আসতে হয়। পরে আবার রাত্র 11:30 দিকে আবার ফোন দিয়ে বললো যে হ্যাঁ আসেন। তো গেলাম, যাওয়ার পর থানায় ডায়েরি করলাম। যদিও থানার ডায়েরিতে বিশাল করে লেখা ছিল যে ডায়েরি করতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আমাকে টাকা দিতে হয়েছে। বাইরে এসে সেই যে ভদ্রলোক ডায়েরি লিখছেন উনি বাইরে এসে টাকাটা নিয়েছেন। আসলে এই কথাটা বলতাম না, এই কথাটা বলার একটাই কারণ, ওনাকে আমি 200 টাকা দিয়েছিলাম, কিন্তু উনি 200 টাকায় রাজি হয় নাই। চা পানি খেতে 200 টাকা দিয়ে উনি আমার থেকে, মানে আমার কাছে টাকা ছিল না, রাত্র বেশি দেখে আমি খুব বেশি টাকা নিয়ে বের হইনি, কারণ আমার সাথে ফতুল্লা মাত্র 50-100 টাকা রিক্সা ভাড়া লাগবে। সো আমি ওই হিসেবে 200-250 টাকার মধ্যে নিয়ে বেরিয়েছিলাম। পরে আমার বন্ধুর কাছ থেকে 150 টাকা নিয়ে ওই ভদ্রলোককে দিতে হয়েছে। ব্যাপারটা আসলে ভাল লাগে না আমার কাছে, যে একটা অসহায় মানুষকে ই করে আপনারা টাকা নিচ্ছেন, ব্যাপারটা মোটেও ঠিক করেন নাই আপনারা। তো যাই হোক, ডায়েরি করে চলে আসলাম। আরও খোঁজাখুঁজি করলাম, আরও ঘন্টা দুয়েক ওই রাতেও খোঁজাখুঁজি করলাম, তো পাইনি। তো এইভাবে সকাল হলো, সকালে সবাই উৎকণ্ঠায় আছি যে কি হবে আসলে, কারণ বাবার তো ওষুধ দরকার, খাবার দরকার, ও নিজে খেতে পারে না, কথা বলতে পারে না, কি হাল আছে না আছে। প্রচণ্ড একটা ভয় হতাশা কাজ করতেছিল। তো এইভাবে প্রায় সারাদিনই পার হয়ে গেল খুঁজতে খুঁজতে। ওই দিনও প্রায় আদমজি বলেন, তারপরে মিজমিজি, এদিকে ফতুল্লা, পাগলা। ইন দ্য মিন টাইম কিছু নিউজ পাইলাম যে আপনার এটা হলো সোমবার দিন, রোববার তো চলে গেছে অলরেডি, সোমবার দিন নিউজ পেলাম যে রোববার দিন উনি নাকি নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের কাছে ছিলেন। অনেকের সাথে ব্রিফিংয়ে মিলে যায়, আবার অনেকে অনেকে বলছে তাদের সাথে মিলে না, অনেকেই বলে হ্যাঁ দেখছি দেখছি, বাট তাদের কথার সাথে মিলে নাই। বাট ফতুল্লা স্টেডিয়ামে যে ছিলেন এই কথাগুলো অনেকটা মিলে যায়, যে উনি এখানে ছিলেন রোববার দিন, ওনাকে নাকি দেখা গেছে। তো রাতে কোথায় ছিলেন জানি না। তো রাত্র 8:30টার দিকে আমি বাসায় চলে আসলাম আর কি। অনেক পোস্টার টোস্টার বিলি করে ওই দিন পঞ্চবটির দিকে যত অটো টটো ছিল, ওই কারণ চিন্তা করলাম হয়তো মুন্সিগঞ্জ দিকে যেতে পারে, পঞ্চবটির দিকেও যেতে পারে, ওই চিন্তার পঞ্চবটি প্লাস মুন্সিগঞ্জ লাইনে যত অটো আছে ওই অটোতে পোস্টার করে বাসায় আসলাম। ঠিক 9টার দিকে আমার এক ভাগিনা ঢাকাতে থাকে, ও ফোন দিল আমাকে যে মামা এই নানা ভাই কি পাইছো? আমি বললাম না। নানা তাহলে তুমি মামা তুমি তাহলে তাড়াতাড়ি আমাকে ভিডিও কল দাও। ভিডিও কল দেখি ওর বাসার সামনে আব্বা বসে আছে, উপুর হয়ে বসে আছে, মানে ঠিক মতো বসতে পারতেছে না, অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে। তো বললাম হ্যাঁ মামা এটা তোমার নানা ভাই, তুমি তাহলে ওনাকে একটু ভিতরে ভিতরে নিয়ে যাও, আমরা আসতেছি। তো এই হলো হিস্টোরি। ওনাকে রাজারবাগ পাওয়া গেল। রাজারবাগ আল্লাহ কতটা সহায়, চিন্তা করেন দেখেন যে আসলে ওই ওই যেই ফ্ল্যাটের নিচে উনি ছিল রাজারবাগ, ওই ফ্ল্যাটে আমার 2টা বোন থাকে, এবং ওই ফ্ল্যাটের দারোয়ানরাই ওনাকে হেল্প করছে আর কি, যে বসায় রাখছে, এখানে বসে থাকেন আমরা দেখতেছি কি করা যায়, কারণ উনি লড়তে চড়তে পারতেছেন অনেকটা এই অবস্থা। তো এই অবস্থায় ওই ফ্ল্যাটের দারোয়ানটা ভিতরে নেয় নাই, কারণ ওনাদের কিছু রেস্ট্রিকশন আছে, কারণ ওরা কাউকে বাইরের কাউকে ভিতরে অ্যালাউ করতে পারে না। তো ওনারা রাস্তায় বসায় রাখতেছিলেন। আমি একটা ছবি দেখাবো আপনারা, ওনারা আব্বা কী হালে ছিল ওইখানে, বাবা কী হালে ছিল, আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। আমি একটা ছবি এখানে দেখাচ্ছি আপনাদের। তো যাই হোক, আসলে এই 3টা দিন আমাদের জন্য খুব অসহায় 3টা দিন গেছে।
আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা বাবাকে খুঁজে পেয়েছি। তো আমি সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমার 2 বন্ধু সহ, এবং গিয়ে দেখি ওই যে খালাতো বোন বাবাকে গোসল টোসল করে ঘুম পাড়িয়ে রাখছেন। মানে বাবা কিছু খায়নি ওই দিন আর, মানে খালাতো বোন খাওয়ানোর অনেক চেষ্টা করছেন, যে ভাবছে হয়তো কিছু খাইছে কিনা, কিন্তু উনি খায় নাই, জাস্ট ঘুমায় পড়ছে সাথে সাথে। তো ঘুমের মধ্যে আমরা নিয়ে আসছি আইনা, আমি একটা ক্লিনিকে ভর্তি করছিলাম। ওইখানে চেক আপ, রুটিন চেক আপ টেক আপ করানো হয়েছে। তো মোটামুটি সব কিছু নর্মাল ছিল, শুধু প্রেশারটা একটু হাই ছিল। আর সকাল থেকে মোটামুটি বাবা খাওয়া দাওয়া শুরু, রাতেই কিছু হালকা কিছু খেয়েছিলেন আম্মার সাথে কথা বলে। তো সকাল থেকে বাবা মোটামুটি কিছুটা সুস্থতা ফিল করেছে, আমাদের দেখে তার সাহস বেড়ে গেছিল। সেও আসলে একটা হতাশ হয়ে গিয়েছিল, মানে তার ভিতর হতাশা গ্রাস করছিল, আমি যেটা বুঝতে পারলাম আর কি। তো তারপর বাবাকে ওই কথা জিজ্ঞেস করলে বাবা কান্নাকাটি করে। আসলে এই জন্য আর পরে ওনাকে জিজ্ঞেস করি না কি হয়েছিল, ওই কথা মনে করলে উনি কান্নাকাটি করে, এই জন্য ওনাকে আর জিজ্ঞেস করা হয়নি। তো আমি আমার খালতো ভাই খালতো বোনকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্লাস ভাইগনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে ভাইগনা আসলে সময় মতো এখানে গিয়েছিল, সময় মতো ছিল। এই জন্য আসলে আমার বাবাকে ফিরে পেয়েছি। আর আল্লাহ কি কুদরত যে একেবারেই আমার খালতো বোনের ফ্ল্যাটের সামনে নিয়ে ওনাকে পাওয়াই দিচ্ছে, নাহলে হয়তো অন্য কোথাও হয়তো আমরা পেতাম না। আসলে ভাইগনাও টাইমিংটা ছিল বলতে হবে, কারণ ভাইগনা ওইখানে একটু জটলার মতো ছিল। আব্বাকে যখন এখানে রাখে, তো ভাইগনা গাড়ি নিয়ে যাচ্ছিল, দেখে যে একটু জটলা, তো ও নেমে কিন্তু একটু দেখে যায় কি হয়েছে। তো দেখতে গিয়ে যেমন ও দেখে যে এই অবস্থা, আমাকে ফোন দেয়। সে বললামই, আমাকে ফোন দেয়, পরে তো ভিডিও কল দেয়, ভিডিও কল দেখে আমি চলে যাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে অনেকভাবে হেল্প করছেন আমাকে, সান্ত্বনা দিয়েছেন, আমাকে উৎসাহ দিয়েছেন যে বাবাকে পেয়ে যাব। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আসলে। আসলে বাবা হারিয়ে গেলে যে কতটা কষ্টকর সময় পার হতো, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন। আর কিছু বলতে পারতেছি না, আমার আসলে মনে করলেই খুব খারাপ লাগে। ধন্যবাদ সবাইকে।